ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর সর্বশেষ ক্লাস, সিক্স ক্লাস যেটা, সেটা আজকে আমরা দেখব। কি কি জিনিস দেখব? প্রজেক্ট, তারপরে হচ্ছে কিভাবে ব্যাংক ডিপোজিট করতে হয়, কিভাবে কাস্টমারের স্টেটমেন্ট রেডি করতে হয়, কিভাবে পেরোল জার্নাল দিতে হয়, তারপরে হচ্ছে কুইক বুকস অনলাইনে পেরোল ডিসকাশন নিয়ে একটু কথা বলবো, তারপরে ভ্যাট রিটার্ন এবং মেক এ বাজেট, তারপরে হচ্ছে হাউ টু কানেক্ট কুইক বুকস অনলাইন উইথ টেক্সট। এই কয়টা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, প্রথমে চলে যাই কাস্টমার স্টেটমেন্ট। সর্বপ্রথম আমরা কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে আসবো। কাস্টমার স্টেটমেন্ট, কাস্টমারের রিলেটেড ফর্ম আমরা সেকেন্ড ক্লাসে করে আসছি। এই কাস্টমার এখান থেকে আমরা স্টেটমেন্ট রেডি করতে পারি, অথবা সেল সেন্টারে গিয়ে কাস্টমারের আন্ডারে চলে যাব, সেখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের আন্ডারে আমরা কি করতে পারি, স্টেটমেন্ট রেডি করতে পারি। এখন কাস্টমার স্টেটমেন্ট কেন করা হয়? এখন আপনার ক্লায়েন্ট, তার সাথে যতগুলা কাস্টমার আছে সেই কাস্টমার গুলার বর্তমান সিচুয়েশন কেমন আছে, বা তার সাথে কতগুলো ট্রানজেকশন ঘটছে, এই সংক্রান্ত যাবতীয় জিনিসগুলো তার জানার প্রয়োজন পড়তে পারে। এই জন্য এখানে কি করতে হয়, স্টেটমেন্ট তৈরি করার প্রয়োজন হয়। এখন আমরা ইংলিশ স্মিথের একটা স্টেটমেন্ট রেডি করার চেষ্টা করব। ওকে, এখন এখানে আসছে, দেখেন এখানে আসছে স্টেটমেন্ট ডেট, কবে তারিখ থেকে শুরু হবে, স্টেটমেন্ট টাইপ, তারপরে হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্টটা করবেন সেটা। তো এখন আমরা যদি স্টেটমেন্টের ডেটটা দিই, স্টেটমেন্টের ডেট দিলাম যে জানুয়ারি 1 2025, কবে থেকে শুরু হবে, জানুয়ারি 1 2023 থেকে স্টার্ট হবে, জানুয়ারি 2024, সরি ডিসেম্বর 31 2024 পর্যন্ত, মানে 2023 সালের জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে 24 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। মানে আমি জানতে চাচ্ছি যে আমাদের কাস্টমারের যে ট্রানজেকশন গুলো ঘটছে সেই সংক্রান্ত টোটাল ডিটেইলসটা জানতে হয়। এখন স্টেটমেন্ট টাইপ বেসিক্যালি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, একটা হচ্ছে ওপেন আইটেম, একটা হচ্ছে ট্রানজেকশন আইটেম। আমি তিনটাকেই ডাউনলোড করে দেখাবো যে বেসিক্যালি তিনটা জিনিস কি। প্রথমে আসেন ব্যালেন্স ফরওয়ার্ড। ব্যালেন্স ফরওয়ার্ড মানে হচ্ছে যদি তার আগের কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটাকে সহ সে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে ব্যালেন্স ফরওয়ার্ড সিলেক্ট করে প্রিন্টার প্রিভিউ অপশনে যেতে পারেন। প্রিন্টার প্রিভিউ অপশনে গেলে এই যে আপনার এখানে দেখাবে ব্যালেন্স আগে ছিল না, তার সাথে যত ট্রানজেকশন করছেন, ইনভয়েস ছিল দুইটা, পেমেন্ট ছিল দুইটা, এই সংক্রান্ত জিনিস সে দিয়ে দিছে। তাহলে এটা গেল হচ্ছে কি আপনার ব্যালেন্স ফরওয়ার্ড। ব্যালেন্স ফরওয়ার্ড যে কোনো মেয়াদেরই হয়, আমি 2 বছর দিয়ে নিছি। ওকে, ডেটটা চেঞ্জ হয়ে যেতে পারবে। এরপর আরেকটা রিপোর্ট আমরা দেখব, সেটা হচ্ছে ওপেন আইটেম। ওপেন আইটেমের রিপোর্টটা দেখি, প্রিন্টার প্রিভিউ অপশনে যাব। ওপেন আইটেম বলতে কি বোঝায়? ওপেন আইটেম আমি তা আপনাদেরকে বলে আসি, যেটার কি এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, যে ইনভয়েসটা এখন পর্যন্ত কি মানে আর কি টাকা সে পরিশোধ করে না, বা কাস্টমার আমাকে টাকাটা দেয় নাই, এটাকে বলা হয় কি ওপেন আইটেম। এখন ওপেন আইটেমে তার কত অ্যামাউন্ট আছে, 3672, যেটা ইনভয়েস অ্যামাউন্ট ছিল কত, 6120, এখনো সে আমাকে দেয় নাই 3672। ওকে, তাহলে এটা গেল আমার কি, এটা কি টাইপের স্টেটমেন্ট, ওপেন আইটেম। ঠিক আছে, তারপর এবার যদি আমরা আরেকটা দেখি, ট্রানজেকশন স্টেটমেন্ট। ওকে, ট্রানজেকশন স্টেটমেন্ট, জি আমরা একটু দেখবো, জানুয়ারি 1 তারিখ থেকে 2023, ডিসেম্বর 31
2024, মানে এই এত বছরের ভিতরে আমার ওই ব্যক্তির সাথে কতগুলা ট্রানজেকশন হয়েছে সেটা আমরা দেখব। এই যে ট্রানজেকশন ঘটছে, দুইটা ইনভয়েস হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা দিব হচ্ছে কি ট্রানজেকশন স্টেটমেন্ট। ওকে, তাহলে এভাবে করে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন ধরনের স্টেটমেন্ট আপনার প্রয়োজন, ঠিক আছে। কোন ধরনের স্টেটমেন্ট তার প্রয়োজন হবে। যদি ব্যালেন্স ফরওয়ার্ডের প্রয়োজন হয়, আপনি ব্যালেন্স ফরওয়ার্ড আইটেমের স্টেটমেন্টটাকে জেনারেট করে দিবেন। তারপরে যদি ওপেন আইটেমের প্রয়োজন হয়, ওপেন আইটেমটা দিবেন। তারপরে যদি আপনার কি ট্রানজেকশন স্টেটমেন্টের প্রয়োজন হয়, তাহলে আপনি কি ট্রানজেকশন স্টেটমেন্টের রিপোর্ট জেনারেট করে দিবেন। এভাবে করে আপনার ক্লায়েন্ট কোন একটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের তার সংক্রান্ত যত ধরনের ট্রানজেকশন করছেন, ওপেন আইটেম আছেন, এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো তার মেয়াদ শেষে সে কি করতে চায়, জানতে চায়। আচ্ছা, এটা গেল হচ্ছে স্টেটমেন্ট। এখন আপনাদের বাড়ি কাজ হচ্ছে যতগুলা কাস্টমার আপনাদের থাকবে প্রত্যেকটা কাস্টমারের আন্ডারে 3টা করে রিপোর্ট জেনারেট করে নেওয়া। অনেক সহজ কাজ। হুম। তো এখানে কি বসে থেকে কি টাইপ করতেছেন? হ্যাঁ, আরো সহজ চান? আচ্ছা, মানে আর কি চ্যাট জিপিটির মতো, মানে আর কি যাতে মুখে বললে যাতে এই জিনিসটা চলে আসে, তাই না? এরপরে আসেন ব্যাংক ডিপোজিট। ব্যাংক ডিপোজিটটা আমরা একটু দেখার চেষ্টা করব। ব্যাংক ডিপোজিটটা পাবো হচ্ছে প্লাস নিউ আইকন থেকে, ব্যাংক ডিপোজিট। আচ্ছা, ওকে। ব্যাংক ডিপোজিট বেসিক্যালি দুইটা হয়, এখানে ওরা একটা দেখেছে। আচ্ছা, ব্যাংক ডিপোজিট দুই ধরনের হয়। একটা হচ্ছে যদি আপনার কাস্টমার সরাসরি ব্যাংকে টাকাটা জমা দেয়, এখানে একটা প্যানেল আপনারা পাবেন। আমার কাস্টমারে আনডিউ ব্যালেন্স নাই, এই জন্য উপরে প্যানেলটা দেখাচ্ছে না। আচ্ছা, এখন আরেকটা হয় কি, কাস্টমার ব্যতীত অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো সোর্স থেকে যদি আপনার আসে টাকাটা, কি আপনার অ্যাকাউন্টে এসে ডিপোজিট হয়, সেটা আপনার কি ব্যাংক ডিপোজিট টাকা দিতে হবে। যেমন আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, যেরকম ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট দিলে কি হয়, ব্যাংক অ্যামাউন্টটা কি বাড়ে না? ব্যাংক ইন্টারেস্ট দিলে কি ব্যাংক অ্যামাউন্টটা কি বাড়তেছে। তাহলে এই যে ব্যাংক নিজেই কি হচ্ছে, কাস্টমার হয়ে সাপ্লায়ার হয়ে আমার ব্যাংকে টাকাটা ডিপোজিট করে দিচ্ছে, তাই তো। তাহলে এখানে রিসিভ ফ্রম কোথা থেকে আসতেছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে, ডেসক্রিপশন থাকলে দিবেন, পেমেন্ট মেথড, যেটা পেমেন্ট মেথড আপনারা অ্যাড করে আসছেন সেগুলো দিবেন, তারপরে অ্যামাউন্ট আর ভ্যাট দিয়ে সেভ করে দেবেন। এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে ব্যাংক ডিপোজিট কি কি করছেন আমি একটু দেখতে চাই, আপনারা একটু নিজের মেধা খাটান। কারণ অবশ্যই গত মানে অ্যাসাইনমেন্টে অনেক মেধার পরিচয় আপনাদের কাছ থেকে আমি পাইছি, ঠিক আছে। এই জন্য মানে আর কি একটু মেধা খাটায় ব্যাংক ডিপোজিট করবেন দুইটা তিনটা আইটেমের, যে বাস্তবিক জীবনে ব্যাংক ডিপোজিট কি কি আইটেমের হইতে পারে, ঠিক আছে। এরকম আপনারা দুই তিনটা ডিপোজিট করেন, আমি দেখতে চাই। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, সবই থাকবে, এটা আর কি এক্সট্রা করে দিলাম, এটা একটু এক্সট্রা করে দিলাম। ওকে, তারপরে আসেন ভ্যাট রিটার্ন তৈরি করা। ভ্যাট রিটার্নটা কি, বেসিক্যালি ভ্যাট, আমরা এখানে ট্যাক্সের সেন্টারে যাই, বাইরের দেশে ট্যাক্স আর ভ্যাট কি একই। এই প্যানেলটাও চেঞ্জ করে ফেলছে, আরো আপডেট করতেছে। আচ্ছা, এখন আসেন ভ্যাট দিবে কে, আপনার ক্লায়েন্ট, তাই না। ভ্যাট দিবে কি আপনার ক্লায়েন্ট। এখন আপনার ক্লায়েন্ট ভ্যাট দিবে, তাহলে আপনার এখানে কাজ কি, এই ভ্যাট দেওয়ার জন্য বছর শেষে কি করতে, অডিট করতে হয় না ফার্মের, যে ভ্যাট যতগুলো সে কালেকশন করছে বা যতগুলো সে ভ্যাটের জন্য এক্সপেন্স করছে, সেই জিনিসগুলা কি সে ঠিকঠাক মতো কালেকশন করতে পারছে কিনা ভ্যাটের, সেটা তারা কি দেখে। আচ্ছা, এখন তাহলে এখানে কাজ হচ্ছে একটা কাজ, প্রথমে আমি একটা কি করব, রিটার্ন তৈরি করব। একটা কি রিটার্ন তৈরি করব বা একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করার পরে আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো যে এটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে যত ধরনের ভ্যাট আছে, প্রত্যেকটা ভ্যাট, শুধু যে একটা ভ্যাট এমন না, প্রত্যেকটা ভ্যাট আর কি, যে কয়টা ভ্যাট আপনি অ্যাড করছেন প্রত্যেকটা ভ্যাটের ক্ষেত্রে সিচুয়েশনটা কিন্তু সেম। আপনি রিপোর্টটা জেনারেট করে আপনার ক্লায়েন্টকে দিবেন, আপনার ক্লায়েন্ট সেই রিপোর্টটাকে নিয়ে কাঙ্ক্ষিত তার অ্যাডভাইজার, যেমন হচ্ছে সিএফও
সরি, মানে আর কি সিপিএ, এসিসিএ বা এফসিএ এই সকল ব্যক্তিদের কাছে যাবে যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তাদের কাছে গিয়ে তার অ্যাকাউন্টটাই কি করাবে? অডিট করাবে। অডিট করানোর পরে যদি কোনো ভুল না থাকে, তখন আপনার ক্লায়েন্ট কি করবে? ভ্যাটটা জমা দিয়ে দিবে। এরপরে জমা দিয়ে আসার পরে আপনাকে বলবে যে আমি ভ্যাট বা ট্যাক্সটা জমা দিয়ে ফেলছি, আপনি বুক কিপিং করেন। তাহলে এখানে কাজ হচ্ছে আপনার দুইটা। একটা হচ্ছে আপনার একটা রিটার্ন তৈরি করা বা একটা রিপোর্ট তৈরি করে দেওয়া। আর লাস্টে গিয়ে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি ভ্যাট দিয়ে ফেলছি, তখন এসে আপনি কি সেটাকে ফাইলিং করে দেওয়া। এই দুইটা হচ্ছে আপনার কাজ। এই ব্যতীত আপনার আর কোনো কাজ নাই। ওকে, আমি তাহলে একটু এখন আসেন, এইখানে আমরা ট্যাক্স সেন্টারে আসলাম। এখান থেকে আমার যেহেতু ইউএস এর বেসড কোম্পানি, তাহলে আমার অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে। আমি একটা রিটার্ন প্রিপেয়ার করব। প্রিপেয়ার রিটার্নে চলে যাব। এই যে দেখেন ভ্যাট রিপোর্ট, দেখছেন সকল কিছু কি তার এখানে শো করবে যদি ভ্যাট থাকে। অ্যাকাউন্টিং পিরিয়ড কি কোয়ার্টারলি হিসেবে দিবে। আহ কত তারিখ থেকে শুরু করবে? 2023, তাই না? 23-এর অক্টোবরের 1 তারিখ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সাবমিশন করবে ডেট জানুয়ারি 2024-এর 1 তারিখ। মানে 3 মাস করে, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের ভ্যাট ক্যালকুলেশন হবে। পরের মাসের 1 তারিখে গিয়ে কি ভ্যাটটা সাবমিশন করবে। এখন কি তার কোনো ভ্যাট নাই, তাই না? এখানে কি জিরো। এখন আমার রিপোর্ট করাও যে কথা, ফাইল করাও তো একই কথা, তাই না? আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এই যে প্রিন্ট করে সেভ অ্যাজ পিডিএফ, আপনি রিপোর্টটা পরবর্তী বসে দেখতে পারেন। আচ্ছা, এখন এইগুলা ক্যালকুলেশন কোথায় হয়? ওই যে আমরা যতগুলা ইনভয়েস করছি, বিল করছি, এক্সপেন্স করছি, সেলস রিসিভ করছি, ওইখানে যাবতীয় যে ভ্যাট গুলা দিয়ে আসছি না, বা ব্যাংক রিকনসিলিয়েশনের সময় যে ভ্যাট গুলা দিয়ে আসছি, ওগুলাকে ক্যালকুলেশন করে সে ভ্যাটটাকে অটোমেটিক জেনারেট করে নেয়। তাহলে আমরা কি করবো? ডিরেক্ট মার্ক অ্যাজ ফাইল। ওকে, অবশ্যই এখানে ডেটটা খুব সাবধানতার সাথে দেখতে হবে। দেখেন, এখানে আপনি চাইলে ভিউ সামারিতে গিয়েও দেখতে পারেন ভ্যাটের সামারিটা। এই যে ভ্যাটের রিপোর্টের সামারি, আপনি চাইলে এখান থেকেও প্রিন্ট করে নিতে পারেন। এরপরে আসেন পরে 3 মাস করি। দেখেন স্টার্ট ডেট কিন্তু লক হয়ে গেছে, হয়েছে না? অবশ্যই এটা স্টার্ট ডেটের খেয়াল রাখতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 31 তারিখ, তাই তো? তাহলে কি হবে? এপ্রিল 2024-এর 1 তারিখে সাবমিশন করবেন। আচ্ছা, এখানেও কোনো কি ভ্যাট নাই। তাহলে ডিরেক্ট ফাইল করে ফেলবো, কোনো রিটার্নের দরকার নাই। আমরা কি করব? ডিরেক্ট ফাইল করে ফেলবো। বাহ, আচ্ছা। তারপরে হচ্ছে পরের মাসে আসি, পরের 3 মাসে। এপ্রিল, মে, জুন, 3 মাসের, তাই তো? আচ্ছা, সাবমিশন ডেট হবে জুলাইয়ের 1 তারিখ। কোনো ভ্যাট নাই। এই জন্য ডিরেক্ট, যেহেতু ভ্যাট নাই, জিরো আছে না, এই জন্য ডিরেক্ট পেইড দেখাচ্ছে। ঠিক আছে, এরপর একটা করি। কোনো ভ্যাটই ব্যবহার করি নাই। এটা অন্য অ্যাকাউন্ট, কারণ অ্যাকাউন্টের মেয়াদ শেষ না। 7, 8, 9, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, মার্কাস ফাইল। এইভাবে করে আপনারা কি করবেন? প্রত্যেকটা রিপোর্ট গুলাকে বা মানে ভ্যাট গুলাকে আপনারা ফাইলিং করে ফেলবেন। ঠিক আছে, আপনার যত ধরনের ভ্যাট আছে প্রত্যেকটা ভ্যাট এখানে তারা শো করবে। ওকে, এটা গেল হচ্ছে আপনারা যে কয়টা ভ্যাট অ্যাড করছেন,
যে কটা ভ্যাট আপনাদের প্যানেলে থাকবে প্রত্যেকটা প্যানেল থেকে আপনাকে কি করতে হবে, এই রিপোর্ট গুলা মিনিমাম 1 বছরে বের করবেন। 1 বছরের পুরা ভ্যাট রিপোর্ট কয় মাস করে, কোয়ার্টারলি করে 3 মাস করে করে 1 বছরে সম্পূর্ণ ভ্যাট রিপোর্টটা জেনারেট করে নেবেন। প্রত্যেকটা প্যানেলে মানে 0% জি 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 প্রত্যেকটা প্যানেলে। এরপরে আসেন প্রজেক্ট। প্রজেক্ট আপনার নেভিগেশন প্যানেল থেকে বামে দেওয়া আছে প্রজেক্ট। অনেকের এই অপশনটা নাও থাকতে পারে, তখন কোথায় যাবেন, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাবেন। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে চলে যাবেন, অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এই যে প্রজেক্ট অপশনটা অন করে দেবেন। যাদের কাছে প্রজেক্ট অপশনটা অন থাকবে না তারা এই অপশনটাকে অন করে দিবেন। ওকে, এবার আসেন প্রজেক্ট বলতে কি বোঝায়। এখানে প্রজেক্ট হইতেছে এই প্রতিষ্ঠান যদি কোনো একটা কাজ সে মানে আর কি নির্দিষ্ট একটা প্রজেক্ট বা নির্দিষ্ট একটা জবের জন্য করে, তাহলে সে কি করতে পারে, প্রজেক্টটা রান করতে পারে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। আমরা স্টার্টে প্রজেক্টে যাব। ওকে, আপনাদের সাথে 3টা প্রজেক্ট আমি দিব এখানে। প্রজেক্ট 1, প্রজেক্ট 1 দেওয়া আছে। তারপরে একটা আমি কয়েকটা স্টেপ বলে দিছি কিভাবে প্রজেক্টের মধ্যে কি ডাটা গুলাকে ইনক্লুড করতে হয়, সেটা একটা ধারণা দিছি। তারপর প্রজেক্ট 2, ঠিক একইভাবে প্রজেক্ট 3, 3টা প্রজেক্ট আছে। আর সেই জিনিসগুলোকে কিভাবে ক্যালকুলেশন করবেন সেটার একটা আমি কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার আসেন আমি একটা প্রজেক্ট নিব, যে প্রজেক্টটাকে আমি কি করব, অ্যাড করার চেষ্টা করব। ওকে ফাইন, প্রজেক্টের নাম কি, মার্কেটিং ক্যাম্পেইন। প্রজেক্টের নাম হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন, প্রজেক্টের নেম দিব। তারপরে কাস্টমার, অবশ্যই আপনার যে কোনো একটা কাস্টমারের অধীনেই আপনাকে প্রজেক্টটা করতে হবে। XYZ কর্পোরেশন, যদি না থাকে সেভ করে বা অ্যাড করে নেবেন। তারপরে স্টার্ট ডেট January 1, 2024 থেকে কয় মাস, March 31, 2024। আচ্ছা, প্রজেক্টের স্ট্যাটাস ইন প্রোগ্রেস থাকবে, কারণ প্রজেক্টটা বর্তমানে কি চলমান থাকতে হবে। হ্যাঁ, কারণ প্রজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস থাকে, আমি কোনো কি নোটস দিয়ে দিছি, না নোটস দিই নাই, তাহলে দরকার নাই আমার। তাহলে আমি জাস্ট কি করবো, সেটাকে সেভ করে দিব। এটা হচ্ছে আমার টোটাল প্রজেক্টের প্যানেল। আমি এবার অল প্রজেক্টে চলে যাব। এটা হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনাকে, আমি তো একটা প্রজেক্ট অ্যাড করতেছি, আপনাদের যদি 3টা 4টা 5টা প্রজেক্ট অ্যাড করতে হইতে পারে, তখন আপনারা কি করবেন, আগে প্রজেক্ট ড্যাশবোর্ডে আসবেন, এখানে আসবেন, আসার পরে নিউ প্রজেক্ট অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা। আর এই যে জিনিসগুলা যেগুলা দেখাচ্ছে, এই প্রত্যেকটা হইতেছে এক একটা ফিল্টার। মানে যদি আপনার কাছে প্রজেক্ট ধরেন 15-20টার মতো প্রজেক্ট আছে, এখন আপনি খুঁজে বের করতে যাচ্ছেন, কিসের কিসের মাধ্যমে খুঁজে পাবেন, স্ট্যাটাসের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কাস্টমার দিয়েও খুঁজে পাইতে পারেন, এন্ড ডেট দিয়েও খুঁজে পাইতে পারেন। তারপরে সি ইনফরমেশন, মানে ওই ভিতরে যা ইনফরমেশন দিবেন তার ভিত্তিতে হইতে পারে, অথবা প্রজেক্টের নাম সার্চ করতে পারেন। এগুলা বেসিক্যালি হচ্ছে আপনার কি প্রজেক্টের কি হেল্প করার জন্য, মানে ফাইন্ড আউট করার জন্য আপনাকে এই অপশন গুলো তারা দিয়ে দিছে। আর যত ধরনের প্রজেক্ট আপনারা নিচে ভিজিবল দেখতে পারবেন। ওকে, এবার আসেন আমি প্রথম প্রজেক্টটাকে অন করব। একটা প্রজেক্টের ভিতরে কি কি থাকে, এটা হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড। এখানে ওভারভিউ থাকে। ওভারভিউ মানে হচ্ছে আপনার কত লাভ করছেন, কত মানে আর কি আয় করছেন, কত ব্যয় করছেন, মাইনাস করে প্রফিটটা এখানে তারা আপনাকে দেখাবে। তারপর হচ্ছে ট্রানজেকশন, আপনি যত ধরনের ট্রানজেকশন করবেন
প্রত্যেকটা ট্রানজেকশন এখানে দেখা যাবে। তারপর টাইম অ্যাক্টিভিটি, টাইম নিয়ে যদি কোনো কাজ করেন কোনো এমপ্লয়, তাহলে এখানে দেখবেন প্রজেক্ট রিপোর্ট। আপনার যদি কোনো প্রজেক্ট রিপোর্ট করতে হয় তাহলে আপনি প্রজেক্ট রিপোর্টটা বের করতে পারবেন। প্রজেক্ট ডিটেইলস, আপনি যে ডিটেইলস গুলো দিয়ে আসছেন সেগুলো এখানে আছে। তারপরে আর কিছু নাই। অ্যাটাচমেন্ট হচ্ছে যদি কোনো আপনার কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি ইয়ে করতে পারেন। তো এইবার আসেন আমরা ওভারভিউ প্যানেলে একটু চলে যাই। এখন একটা প্রজেক্টের ভিতরে আমরা কি কি করতে পারি, আচ্ছা তাই না? অ্যাড টু প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন মেনুটা, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি কি দেখাবে? ইনভয়েস দেখাবে, রিসিভ পেমেন্ট দেখাবে, এক্সপেন্স দেখাবে, এস্টিমেট দেখাবে, টাইম দেখাবে, বিল দেখাবে, পারচেস অর্ডার। মানে এই 3 3 6 7টা, এই 7টা আইটেম ব্যতীত আর অন্য কোনো কিছু আপনি প্রজেক্টের জন্য করতে পারবেন না। অ্যাড করা যাবে না? না, এগুলো তো অপশন। আপনাকে অপশন তারা এই কটা দিয়ে রাখছে, আপনি এর বাইরে আর কি অ্যাড করবেন? না, এই দুটো যে add করবেন। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটু টাইম অ্যাক্টিভিটিতে চলে যাই। আচ্ছা, টাইম অ্যাক্টিভিটি, টাইম অ্যাক্টিভিটি দেখেন আমি দুইজন এমপ্লয়কে নিছি। প্রথম এমপ্লয় হচ্ছে জন স্মিথ, মার্কেটিং ম্যানেজার। সে প্রতি ঘন্টায় $25 করে চার্জ করে। সে টোটাল ওয়ার্কিং আওয়ার্স হইতেছে 80 ঘন্টা। ঠিক আছে, 80 ঘন্টা সে কাজ করে, $25 প্রতি ঘন্টায়। আর এমপ্লয়ের নাম হচ্ছে জন স্মিথ। আমি একে কুইক বুকস এর প্রজেক্টের ভিতরে অ্যাড করব। তাহলে আমরা চলে আসবো টাইম অ্যাক্টিভিটি, সেখান থেকে ট্র্যাক টাইম। জন স্মিথ মার্কেটিং ম্যানেজার, সে কি আমার এমপ্লয়। ওকে, সেভ করে দিব। আচ্ছা, এখন প্রতি ঘন্টায় তার রেট কত? $25। ওকে, কাস্টমার তো অটোমেটিক ওই যে এক্সওয়াইজেড কর্পোরেশন আসছে। আর ডেট, ভাই ডেটটা অবশ্যই কি করতে হবে, ওই প্রজেক্টের ভিতরে যে কোনো একটা ডেট দিতে হবে, তাই না? প্রজেক্টের বাইরে কি দেওয়া যাবে? আচ্ছা, ধরে নিলাম তাকে আমি 10 তারিখে অ্যাপয়েন্ট করছি, হ্যাঁ। এখন আসেন সার্ভিস, তাকে কি সে আমাকে কি সার্ভিস দিচ্ছে? মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তাই না? মার্কেটিং সার্ভিস দিচ্ছে, আমরা তাহলে এটাকে অ্যাড করার চেষ্টা করব। সে আমাকে মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তাহলে আমরা সার্ভিসে চলে যাব। মার্কেটিং, আমরা আপাতত পক্ষে ধরে নিই সে এই সার্ভিসটা দেয়া করতেছে হচ্ছে $200। ঠিক আছে, পরবর্তী কাস্টমাইজ করা যাবে। আমরা সেভ এন্ড ক্লোজ করে দেব। আচ্ছা, বিলেবল টাইম, এখানে কত ঘন্টার টাইম বিল করতে হবে? 25 ঘন্টা। বিলেবল পার আওয়ার, প্রতি ঘন্টায় কত নেয়? 25। ওইটাই তো, এই যে বিলেবল অবলিক আওয়ার দেওয়া আছে না? এবার আসেন, এইখানে দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে যদি আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে চান, মানে কতক্ষণ সে কাজ করছে, কয়টা থেকে শুরু করছে, কয়টায় শেষ করছে, কতক্ষণ সে ব্রেক নিছে, সবগুলা জিনিস আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনি ডিরেক্ট কি করতে পারেন, সে কত ঘন্টা কাজ করছে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারেন। আচ্ছা, আমি একটু দেখি। সে কাজ করছে হচ্ছে 80 ঘন্টা। 80, তারপরে হচ্ছে সেমিক্লোন দিয়ে 0। 80 কি ঘন্টা, আর কি 0 কি মিনিট, তাই না? এই যে দেখেন, এখানে কি লেখা আছে, এইচ অফ, তারপরে সেমিক্লোন এম। আচ্ছা, কোন ডেসক্রিপশন লেখা থাকলে এখানে লিখে দিতে পারেন। এখানে বলেই দিছে সামারি 80 আওয়ার্স এট 25 পার মান্থ, টাকা কত? দুই, $2000। 80 ঘন্টায় $25 করে কাজ করবে। সেভেন ক্লোজ, দেখেন কি সুন্দর বেড়ে গেছে না কস্ট। মানে আপনার একটা এক্সপেন্স করছেন। আপনি টাইম অ্যাক্টিভিটিতে গেলে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখতে পাবেন এই যে জন স্মিথ $80 কাজ করছে। ঠিক আছে,
এই যে তার নামে জিনিসটা দেওয়া আছে। এরপরে আরেকটা জায়গায় দেখতে পাবেন, সেটা হচ্ছে কোথায়, ট্রানজেকশনে গেলেও আপনি দেখতে পারবেন টাইম চার্জ নাও। তারপরে এই জিনিসটাকে যদি আমি কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করি, তাহলে ইনভয়েসে যখন কনভার্ট হবে তখনই সেটা কি করবে, অ্যাকাউন্টিং এ হিট করবে। এছাড়া এখন পর্যন্ত সেইভাবেই থাকবে। আচ্ছা, এরপরে আসেন, আহ, তাহলে আমার কস্টিং গেল কত, 2000। এবার আসি, আমরা একটা ইনভয়েস করব, একটা ইনভয়েস করব। আচ্ছা, এখানে আমি ইনভয়েসের ডেট গুলো আমি দিই নাই। ইনভয়েসের সমস্যা নাই, আপনারা ওই ডেটের মধ্যে মানে আপনারা স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মধ্যে যে কোনো এক ডেটে ইনভয়েস গুলো করবেন, ঠিক আছে? তাহলে প্রথম ইনভয়েসটা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এটা যেহেতু সার্ভিস, আমাকে এটাকে দিতে হবে যে কোনো একটা আইটেম, ধরলাম 800 করে, সে সার্ভিসটা আমাকে দিচ্ছে। ওকে, এখন স্টার্ট ডেট হবে 2024, ধরো জানুয়ারির 25 তারিখ। আচ্ছা, তারপরে এখানে আমাকে বলে দিছে কত, 8000 টাকা, তাই না? আচ্ছা, একটা কোয়ান্টিটি ধরে নিলাম। 8000, ভ্যাট ধরবো হচ্ছে এক্সামটেড, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটা ইনভয়েস করলাম, 7 ক্লোজ 1009। এই যে দেখেন কি সুন্দর করে, একটা বেড়ে গেছে একটা কমে গেছে। মানে ইনকাম হয়েছে কত, 8000 টাকার ইনকাম করছেন ইনভয়েস করে, আর 2000 টাকার কি আপনার কস্টিং গেছে, যে আপনার যারা এমপ্লয় ছিল তাদের স্যালারি দিতে। কত পার্সেন্ট প্রফিট মার্জিন হয়েছে, 75%, ঠিক আছে? এখন এটা আমরা কোথায় দেখতে পাবো, এই যে ওভারভিউ প্যানেলে গেলেও আপনি কি দেখতে পারবেন জিনিসটা, ইনকাম, কস্ট, প্রফিট। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে আসেন প্রজেক্ট রিপোর্ট। ধরেন আমরা এই প্রজেক্টটা করলাম, ধরেন এই দুইটা ট্রানজেকশনই ঘটছে। এখন আমার জানতে হচ্ছে যে আমার এই প্রজেক্টে কত পার্সেন্ট আমি প্রফিট করতেছি। তাহলে প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্টে যাব, আমরা অল ডেট দিয়ে রান রিপোর্ট করব। আচ্ছা, এই যে অল ডেট দিয়ে রান রিপোর্ট করে আমরা জানতে পারবো যে বেসিক্যালি তার কত ইনকাম হয়েছে, ঠিক আছে? এভাবে করে আপনারা কি করবেন, একটা প্রজেক্টের প্রথমে প্রজেক্টটাকে অ্যাড করবেন, প্রথমে প্রজেক্টে কি অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি ইনকাম গুলা দিবেন। আপনার এখানে আমি ইনকামের জন্য কিছু ইনকাম ট্রানজেকশন দিছি, মানে কিছু ইনভয়েস ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে কিছু এক্সপেন্স ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর এমপ্লয়েডটা তো দিলাম এখানে। আচ্ছা, আরেকটা কথা বলে নি, ধরেন আমি যদি এইখানে প্লাস নিউর আন্ডারে যদি এখানে এমপ্লয় অ্যাড করতাম, পরবর্তীতে গিয়ে আমাকে ঘুরে ফিরে অ্যাসাইন করতে হতো। এর থেকে ভালো আমি কি করছি, ওই প্রজেক্টের ভিতরে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমি আমার এমপ্লয়কে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? এভাবে করে একটা প্রজেক্ট, একটা কোম্পানি তার যে কার্যক্রম আছে, তার একটা নির্দিষ্ট কাজের জন্য বা নির্দিষ্ট একটা জবের জন্য সে জানতে চায় তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তার কত পার্সেন্ট ইনকাম এবং কত পার্সেন্ট এক্সপেন্স হয়েছে, এই সংক্রান্ত যে জিনিস জানতে চায়, তাহলে সে কি করবে, একটা প্রজেক্ট রান করে দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, এভাবে করে আপনারা 3টা প্রজেক্ট কমপ্লিট করবেন, আমি একটা দেখা দিলাম। এরপরে আসেন বাজেট, নেভিগেশন প্যানেল থেকে বাজেট দেওয়া আছে। আচ্ছা, এখন বাজেট বলতে কি বুঝি আমরা, বাজেট বলতে হচ্ছে যে নেক্সট ইয়ারে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হবে সেটাকে আগে থেকে মানে আর কি অনুমান করে নেওয়া, তাই না? প্রি ডিটারমাইন্ড হয়ে নেওয়া, সেটাকে বলা হচ্ছে কি, একটা বাজেট। এখন বাজেটটা কুইক বুকস অনলাইনে দুই ভাবে প্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে যদি আপনার কোথাও বাজেট করা থাকে, আপনি সেটাকে কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। তারপর দুই,
হচ্ছে আপনি এখানে বসে থেকে সুন্দর করে বাজেটটাকে রেডি করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েটে বাজেট দিব। বাজেটের টাইপ কি? বাজেটের প্রফিট এন্ড লসটা দেখাবে শুধু। পিরিয়ডটা দিলাম কনসলিডেট, আর কোনো কাজ নাই। নেক্সটে চলে যাব। ও, এখনো কিছু করি নাই, এই জন্য এভাবে দেখাচ্ছে। আচ্ছা শুভ ভাই, আমাকে এক্সেস দিছিলেন না অ্যাকাউন্টের এক্সেস গতদিন? আছে তো নাকি? ওকে, আচ্ছা। তাহলে শুভ ভাইয়ের অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন আছে সেটা দেখানোর জন্য। আচ্ছা, প্রথমে তাহলে পিরিয়ডটা আপনি সিলেক্ট করবেন কোন পিরিয়ডের জন্য, মানে কোন ফাইন্যান্সিয়াল পিরিয়ডের জন্য আপনি বাজেটটা করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি কম্পেয়ার রেফারেন্স ডাটার সাথে কম্পারিজন করবেন কিনা সেটা বলতেছে। তারপরে অ্যাকচুয়াল, এখন বাজেটটা তিন ভাগ করা যায়, একটা হচ্ছে ইয়ারলি 1 বছরের জন্য, একটা কোয়ার্টারলি 3 মাসিক চক্রবৃদ্ধি 3 মাসিক ত্রৈমাসিক ভাবে করা যায়, আরেকটা হচ্ছে মান্থলি বা প্রতি মাসে। এখন আসেন, তার একটা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন। ধরেন উনি ধরে নিছে ওনার ডেপ্রিসিয়েশন হবে এই বাজেট যে বছরটা, অর্থ বছর উনি কত থেকে ধরছেন, এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত। ঠিক আছে, এই 1 বছরে উনি ধরছে ওনার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 20,000 টাকা। কত? 20,000 টাকা। এখন এই যে পাশে যে একটা অ্যারো চিহ্নের মতো আছে, সেটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন 1666.67। এটা কিভাবে আসে? এই যে 20,000 টাকা কয় মাসের জন্য? 12 মাসের জন্য। তাহলে প্রতি মাসে কত? সরি, আমি ভুল করে ফেলছি। 20,000 ভাগ 12, 1666.67। তাহলে প্রতি মাসে ডিপ্রিসিয়েশন আসবে কত? 1667.67। এখন ধরেন তার, সে একটা ক্যালকুলেশন করলো, একটানা সে 3 4 5 6 মাস, 6 মাস সে এস্টেট লাইন পর্যন্ত ব্যবহার করবে। তারপরে সে বাকি 6 মাস কি করবে? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বা অন্য কোনো ডেপ্রিসিয়েশন মেথড সে ইউজ করবে। তাহলে এরপরে তার হয়ে যাবে, ওই মেথডে তার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। ওই মেথডে কি 20,000 টাকা তার কি ডেপ্রিসিয়েশন হবে, সে চিন্তা করছে। এরপরে ক্লিক করা মাত্রই দেখেন সবগুলা কি 20,000 হয়ে গেছে না? এরপর আপনি চাইলে কোনো মাসে চেঞ্জ করে দিতে পারেন। ধর কোনো মাসে ধরলাম 25,000। ঠিক আছে, তারপরে কোনো মাসে সে ধরলো 28,000। সে ক্যালকুলেশন করে দেখছে। তারপরে কোনো মাসে ধরছে সে 29,000। ঠিক আছে, এইভাবে করেন। তাহলে তার টোটাল ডেপ্রিসিয়েশনটা এই 1 বছরের জন্য কত হবে? 1 লাখ, সরি, 1,52,002 টাকা। 1 বছরে তার ডেপ্রিসিয়েশনটা এত আসবে। ক্লিয়ার? এভাবে করে সে কি করতে পারে, একটা বাজেট তৈরি করতে পারে তার প্রিভিয়াস ব্যালেন্সের সাথে তুলনা করে। এখন আপনারা যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন সেই অ্যাকাউন্টে অনেক, এখানে জিরো দেখাচ্ছে মানে ওনার এই অ্যাকাউন্টে ব্যালেন্স গুলো তেমন নাই। আপনি যারা কাজ করছেন তাদের অ্যাকাউন্টে ইনফরমেশন গুলো থাকবে। সেটাকে ব্যবহার করে আপনারা পরবর্তী 1 বছরে, মানে নেক্সট 1 বছরের জন্য একটা বাজেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে অপশন আছে এক্সপোর্ট অবলিক প্রিন্ট। এখানে আপনি এক্সেলে প্রিন্ট করতে পারেন, চাইলে পিডিএফ এও প্রিন্ট করে নিতে পারেন। এই দেখেন পিডিএফ এ প্রিন্ট করলে এই যে এরকম ভাবে আপনাকে ডাটাটা দেখাবে। ঠিক আছে, বাজেটের একটা পেজ আপনার সামনে সে শো করবে। এন্ড আপনারা আপনাদের মানে আর কি খুব সুন্দর মেধা খাটায় বাজেটটা রেডি করবেন। হ্যাঁ, ইচ্ছা মতো মেরে দিবে।
আচ্ছা, যাক, তারপরে তো করো, তাই না? আচ্ছা, প্রজেক্ট ব্যাংক ডিপোজিট গেল, কাস্টমার ভ্যাট রিটার্ন গেল, এরপরে বাজেট গেল। এরপরে আসেন কিভাবে ডেক্সটের সাথে কুইকবুকস অনলাইনে কানেক্ট করতে হয়। এখন ডেক্সট জিনিসটা কি সেটা আপনাকে বুঝতে হবে। ডেক্সট সফটওয়্যার সেটা তো সবাই জানে। আর আর কোনো ইনফরমেশন আছে? অ্যাকাউন্টিং ফাংশনটা বেশি। আর আচ্ছা, আমি শুরুতে আপনাদের সাথে আজ প্রথম দিন বলছি কিনা, আমার একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টের সে কি করছে, বিশাল 8 বছরের সে ডাটা গুলাকে র্যান্ডমলি মানে নষ্ট করে ফেলছে তার অ্যাকাউন্টেন্টের অদক্ষতা এবং করণিক ভুলের কারণে। অনেক মেধাবী অ্যাকাউন্টেন্ট তো, আমাদের বাংলাদেশের মতো অ্যাকাউন্টেন্ট অনেক মেধাবী সে দেশে, এই জন্য অ্যাকাউন্ট গুলাকে ভুল করে ফেলছে। ভুল করে ফেলার কারণে এখন সে আমার কাছে বলছে আমাকে জিনিসগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। ভালো কথা, ঠিক করে দিলাম। তাহলে নেক্সট ডে সে কিভাবে জিনিসটাকে মেনটেন করবে। এখন আমি তাকে সাজেশন দিলাম যে আপনার আহ কোম্পানিতে বা আপনার হোটেলে, উনি ছিল একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমি বলছি আপনার রেস্টুরেন্টে যত ধরনের ইনভয়েস হবে প্রত্যেকটা ইনভয়েসের আপনি জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলবেন। আর আমি কি করছি, কুইক বুকস এর সাথে সেটাকে কানেক্ট করে নিছি। কানেক্ট করে নেওয়াতে কি হয়েছে, সরাসরি সেটা কি কুইক বুকসে চলে আসছে। আমি কুইক বুকস এর ভিতরে সেই জিনিসটাকে রিভিউ করে ঠিকঠাক আছে কিনা দেখে আমি সেটাকে সাবমিট করে দিছি। তাহলে এই যে সফটওয়্যারটা, এগুলাকে বলা হয় থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল সলিউশন সফটওয়্যার যেটাকে বলা হয়। এরকম অনেক সফটওয়্যার আছে, ডেক্সট আছে, হাবডগ আছে। এখন আমি ডেক্সটের সাথে কুইক বুকসটাই কানেক্ট করে দেখাবো। ডেক্সটের সাথে কুইক বুকসটাই কানেক্ট করে দেখাবো, আর হাবডগের সাথে জেরো কানেক্ট করে দেখাবো। কি হলো? এই যে ওয়েলকাম টু ডেক্সট। ঠিক আছে, এখন কিভাবে কানেক্ট করতে হয় সেটা একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই। কারণ এই অ্যাকাউন্ট গুলার মেয়াদ হচ্ছে 14 দিন, ফ্রি ট্রায়াল করতে দিবে ভাই। আমার তো জিমেইলে স্বল্পতা, তাই না? আমি কতগুলা 14 দিন পর পর খুলবো। এই জন্য আপনাদেরকে স্লাইড আকারে জিনিসগুলো দেখাবো যে আপনার ক্লায়েন্ট কি কি কাজ করবে বা তাকে একটা গাইডেন্স দেওয়ার জন্য এখান থেকে একটা ভালো একটা আইডিয়া পাবেন। তাহলে আমরা ডেস্কের সাথে কুইকবুকস অনলাইনে কানেক্ট করে দেখাবো। প্রথমে ডেস্ক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কি স্টার্টে ফ্রি ট্রায়াল, 14 দিন পর্যন্ত ফ্রি ট্রায়ালের অপশন পাবেন। তারপরে আপনার সিলেক্ট করতে হবে অ্যাকাউন্টিং অর বুক কিপিং প্র্যাকটিস। ফ্রি ট্রায়ালের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেইল, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, এগুলো সব কি আপনার ক্লায়েন্ট করবে। তারপরে হচ্ছে কান্ট্রি, প্র্যাকটিস নেম দিয়ে সাইন আপ করে ভেরিফিকেশন করবে ইমেল। তারপরে এরপরে যেহেতু প্র্যাকটিস পারপাসে ওপেন করতে, তারা আমার কাছে কিছু ইনফরমেশন নিতে যাচ্ছে। এখানে বলতেছে আপনার এই প্র্যাকটিসে কতজন কাজ করবে, যে কোনো একটা দিলে হয়, আমি দিলাম 2 থেকে 9 জন। তারপরে এখানে আপনার রোল কি, বুককিপার না অ্যাকাউন্টেন্ট, যে কোনো একটা দিতে পারেন। তারপরে হচ্ছে হুইচ প্রবলেম আর ট্রাইং টু সলভ দ্য টেক্সট, আপনি কোন ধরনের সমস্যা এখান থেকে সমাধান করতে চাচ্ছেন, সেই সমাধানকৃত অংশটাকে সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। তারপর দেখেন এই যে টেক্সটের সাথে কি কি কানেক্ট করা যায়, জেরো, কুইকবুকস, সেজ, ফ্রি এজেন্ট, কাশফ্লো, ব্রাইট স্কুল এবং অন্যান্য সফটওয়্যার। কাশফ্লোর নাম শুনছেন কেউ? হ্যাঁ। জি। তারপর ফ্রি এজেন্ট। ক্রিয়েটেড শুনি নাই, শেষ তো ওগুলো তো সফটওয়্যার অ্যাকাউন্টিং সব। হ্যাঁ, এগুলো শেষ প্রত্যেকটা কি। ফ্লো, তারপরে আবার তারপরে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে, এক্সপ্লোরিং, এটা হচ্ছে টেক্সটের একটা ড্যাশবোর্ড। ডেস্কটা কি, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে এরপরে কানেক্ট আমরা করবো, এই যে কানেক্ট সফটওয়্যার। সফটওয়্যার করার পরে আপনার কাজ বেসিক্যালি এখান থেকে একটু শুরু হবে, একটু হবে যদি আপনার ক্লায়েন্ট না বুঝে। সে সাবস্ক্রিপশন দিয়ে নেওয়ার পরে আপনাকে বলবে, আপনাকে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করে তারপরে কি কানেক্ট সফটওয়্যারে যাবেন, এই যে কানেকশনে যাবেন, দেন কুইকবুকস অনলাইনের সাথে কি কানেক্ট করবেন। অবশ্যই কোন কোম্পানি সেটা তো থাকবেই, ওপেন করে কানেক্ট করে নেবেন। এই যে কোম্পানির নাম, এক এটা বা তো একাধিক কোনো কোম্পানি থাকতে কোম্পানি পারে। দিবে না। আগে কিভাবে আমরা হ্যাঁ, আমরা করতে পারবো?
অবশ্যই পারবেন, এই 14 দিন পর আবার মেয়াদ শেষ হয়ে যাবে। ওইটা বললেন কোম্পানি যদি এটা লিক করে দেয় হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করবো আপনার ডেটার উপর? ওইখান পর্যন্ত আসেনি এখনো। আচ্ছা, তারপরে সিলেক্ট করে কোম্পানিটাকে কানেক্ট করতে হয়। এই যে কানেক্ট করে নিলাম। কানেক্ট করা যখন শেষ হয়ে যাবে, এই যে যখন টেক্সটের মধ্যে ক্লিক করব লেখাটার উপরে, তখন এখানে আমাকে দেখাবে ইন্টিগ্রেশন কিসের, কুইক বুকস এর লোগো দেখাচ্ছে, কুইক বুকস এর ইন্টিগ্রেশন। এখন হইতে পারে কোনো ক্লায়েন্ট আপনার এই পর্যন্ত কাজ করে দিতে পারে, বা এমনও হইতে পারে ক্লায়েন্ট আপনার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নিয়ে প্রত্যেকটা স্টেপও করতে পারে। ইটস ডিপেন্ড। তারপরে ইন্টিগ্রেশন করার পরে এখানে কস্ট আইটেম, সেল আইটেম এবং এক্সপেন্স ক্লেম, এই তিনটা প্যাটার্নে কাজ করা যাবে। ম্যানেজ করতে চাইলে ম্যানেজ করতে পারবেন। এরপরে যখন আপনি সেলসে ক্লিক করবেন, সেলসে বেসিক্যালি তিনটা অপশন, একটা হচ্ছে ইনবক্স, একটা হচ্ছে ইন প্রসেসিং, একটা হচ্ছে কি আর্কাইভ। আচ্ছা, এখানে দেখেন অ্যাড ডকুমেন্ট একটা অপশন আছে, মাঝেও একটা কি অ্যাড ডকুমেন্ট অপশন আছে। ডকুমেন্ট মানে আপনার ক্লায়েন্ট কি করবে, ছবিগুলো তুলে দেওয়া মাত্রই সেগুলো কি এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে দেখেন ক্লিক করার পরে কি অপশন আসে, কস্ট, সেলস, ব্যাংক নাকি সাপ্লায়ার স্টেটমেন্ট। মানে এই চারটার জন্যই আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন। আপনার যদি কোনো কস্ট রিলেটেড কোনো কিছু থাকে, কোনো সেলস রিলেটেড, কোনো ব্যাংক রিলেটেড অথবা সাপ্লায়ার স্টেটমেন্ট রিলেটেড, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার তখন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। তারপরে সিলেক্ট ফাইল, ফাইলটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনার এই আপলোড হয়ে যাবে একটা ইনভয়েস। আমি কি করছি, একটা ইনভয়েস আপলোড করছি। ইনভয়েস আপলোড করার পরে সেটা কোথায় দেখাবে, ইন প্রসেসিং অপশনে। এখানে আমি কি করব, মুভ টু ইনবক্সে ক্লিক করে সেটাকে ইনবক্সে নিয়ে আসবো। কেন ইনবক্সে আনলাম, কিছু জিনিস আপনার মিসিং থাকবে। কারণ হচ্ছে ধরেন আপনার এই ইনভয়েসে বা এই এক্সপেন্স বা এই বিলে আপনার কিছু কি ট্যাক্স রেট মিসিং আছে, কুইক বুকস এর ট্যাক্স রেট মিসিং আছে। অথচ আপনার ইনভয়েসের মধ্যে ট্যাক্স রেট দেওয়া আছে 15%, কিন্তু কুইক বুকস অনলাইনে সেই জিনিসটা নাই। তাহলেও ওরা কি করবে, আপনাকে ইন্ডিকেশন দিবে। আপনি কি করতে হবে, সেই জিনিসটা ঠিক করতে হবে। ঠিক করা না পর্যন্ত আপনি এটাকে পাবলিশ করতে পারবেন না। আচ্ছা, যখন আমরা এটাকে ইনবক্সে নিয়ে আসব, ইনবক্সে নিয়ে আসার পর দেখেন এইখানে হচ্ছে আপনার প্রিভিউ দেখাচ্ছে, আর ডান পাশে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো তারা দিতে বলতেছে। আচ্ছা, তারপরে একটা ইনভয়েস বা একটা এক্সপেন্স বা একটা বিলে এক বা একাধিক লাইন থাকতে পারে। কয়েকটা লাইনের ইনভয়েস হইতে পারে বা কয়েকটা লাইনের এক্সপেন্স বা বিল হইতে পারে। তখন আমরা কি করব, ক্রিয়েট লাইন আইটেমস, এই লাইন আইটেমটাকে ক্রিয়েট করে দেখবেন এখান থেকে আপনার যে কয়টা আইটেম বা যে কয়টা লাইন, সেই কয়টা লাইন আপনি এখানে কারেকশন করব। অবশ্যই অবশ্যই নেট অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট দেখে নিতে হবে। আচ্ছা, দেখে নেওয়ার পরে পাবলিশ আসবে, পাবলিশ অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে আসবে। এখন এখানেও একটা কথা, যে আপনার ক্লায়েন্ট এই পর্যন্ত সে সম্পূর্ণ কাজ করেও দিতে পারে। ঠিক আছে, এক এক রকম মানুষ এক এক রকম প্যাটার্নে পাবেন। যদি আপনাকে কাজ সে সবগুলা করেই দেয়, আপনার কি কানেকশন করে দিবেন, ডিরেক্ট কানেক্ট করে আপনি জিনিসটাকে এখান থেকে রিভিউ করে দিবেন কুইক বুকস এর সাথে, পাবলিশ করার সাথে সাথে। এখন যে কোনো স্টেপে আপনি পাইতে পারেন। আমি টোটাল স্টেপটাকে আমি দেখাইলাম যে শুরুতে অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত যে কোনো স্টেপেই আপনাকে ক্লায়েন্ট কি আপনাকে নক দিতে পারে যে আমি এই স্টেপে এসে আটকে আছি। তাহলে এইভাবে আপনারা কুইক বুকস এর সাথে ডেস্ক সফটওয়্যারে কানেক্ট করতে পারেন। ঠিক একইভাবে ডেস্কের সাথে আবার জেরো সফটওয়্যারও কানেক্ট করা যায়, তাই না? আমরা শুরুতে দেখছিলাম ওইখানে কি জেরো ছিল। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনারা যদি ক্লায়েন্ট আসে বাল্ক কোয়ান্টিটির, মানে অনেক ধরনের, মানে অনেক ধরনের বলতে যে আপনার ধরেন 1-150 বিল আসছে বা 1-150 এক্সপেন্স আসছে, এখন এগুলাকে পিডিএফ থেকে সিএসভি তে করা হচ্ছে কি একটা, মানে আর কি কি বলবো, প্যানিক, তাই না? এখন তখন তাকে একটা সাজেশন দিতে পারেন যে আপনি এক কাজ করেন, ডেক্সটের একটা সাবস্ক্রিপশন পারচেজ করে নেন, ডেক্সটে একটা সাবস্ক্রিপশন পারচেজ করে নেন, তারপরে ডেক্সটে গিয়ে আপনি সেই ফাইলগুলোকে আপলোড করেন, আপলোড করে দেন কি করেন, আমি কুইক বুকস এর সাথে বা আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিই। তাহলে সেই সফটওয়্যারে আসার পরে আমি সেই জিনিসটাকে রিভিউ করে দিই। ঠিক আছে, এভাবে করে আপনারা ক্লায়েন্টের বাল্ক কোয়ান্টিটির ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলাকে ইম্পোর্ট করতে পারেন। ওকে, আজকে আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে পেরোল। পেরোল নিয়ে কিছু কথা বলবো।
পেরোলের কাজ সম্পর্কে কথা বলবো। আদৌ বাস্তবিক জীবনে আমরা পেরোল নিয়ে কিছু পাবো কিনা সেটা নিয়ে কথা বলবো। ওকে, আপনারা যখন কুইক বুকসে অ্যাকাউন্ট সেটিং করছিলেন তখন কুইক বুকসে ইয়ে ছিল কয়টা, প্যাকেজ ছিল কয়টা? পাঁচটা। তিনটে না? না, সিম্পল এসেনশিয়াল প্লাস অ্যাডভান্স আর টোটাল। ওকে, এখন এগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য আছে তাই না? অনেক অনেক বৈশিষ্ট্য, প্রত্যেকটা সাবস্ক্রিপশন আপনার আছে, $10 পাই। তাই তো? এগুলা কি অফার চলতেছে? এক্স্যাক্টলি ওই যে কেটে দিয়ে রাখছে আর কি। আচ্ছা, 507, হ্যাঁ $560, সরি পাউন্ড, 560 পাউন্ড। এবার আসেন, আমি যদি পেরোল কথা বলি, পেরোলটা কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের যতজন এমপ্লয় আছে, পিছনে যিনি মানে কি বসে থেকে হাফ ডগ চালাচ্ছেন, এদিকে তাকান, ঠিক আছে? তো পেরোল যদি নিতে হয় তাহলে পেরোলের ক্ষেত্রে কিছু কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে। দেখেন, পেরোল, কুইক বুকস পেরোল হইতেছে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 পেরোল সফটওয়্যার। সেই সফটওয়্যারে আপনার পেরোল সংক্রান্ত যাবতীয় জিনিসগুলো মানে একটা কর্মীর যাবতীয় সংক্রান্ত যে বেতন বা তাদের অ্যালাউন্স সবকিছু ক্যালকুলেশন করা হয় পেরোল সফটওয়্যার। এখন যখন পেরোল নিতে যায় আমরা কি প্লাস করছি না? প্লাস দিয়ে তো করছি, প্লাসের ইয়েটা কত? 507 পাউন্ড। আর এবার একটু ভালো করে দেখেন, পেরোল প্রিমিয়াম প্লাস দুইটা একসাথে দিচ্ছে $184। ঠিক আছে, আবার একটু ভালো করে পড়ে দেখেন, $9 পার এমপ্লয় প্রতি মাসে। মানে আপনার যদি 10 জন থাকে তাহলে আপনার খরচ হবে কত? $19 করে প্রতি মাসে এক্সট্রা করে তাকে দিতে হবে। তাহলে আগে ছিল কত? 507, তাই না? আমরা একটা যদি রাফলি হিসাব করি, দেখেন $507 দিব, তারপরে হচ্ছে $184 হচ্ছে পেরোলের জন্য দিব, তাই না? তাহলে টোটাল $691 এর মতো তার খরচ হবে। আচ্ছা, তারপরে যদি তার প্রতিষ্ঠানে 5 জন থাকে তাহলে 5 নং কত? 45 $45 আরো এক্সট্রা করে দিতে হবে। যদি 120 টাকা করে হিসাব করি তাহলে একটা প্রতিষ্ঠানকে দিতে হবে কত প্রতি মাসে? $88,320। তাহলে এটা কি তার জন্য একটা বিশাল বড় বার্ডেন না? কুইক বুকস কারা ব্যবহার করে? ম্যাক্সিমাম যারা স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান আছে তারাই তো ব্যবহার করে। এখন তাহলে পেরোলের কি হবে? পেরোল কি আমরা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, বিভিন্ন এজেন্সিরা কি করে? পেরোল সফটওয়্যারটা নিয়ে নেয়। তারা তো আর একজনের জন্য করবে না, তারা অনেকগুলা ক্লায়েন্টের জন্য কাজ করবে। তো এই জন্যই তাদের কাছে এমপ্লয়িরা কি করে? তাদের কাছে গিয়ে পেরোলের কাজটুকু করে আসে। পেরোলের কাজটুকু করে আসার পরে আমাকে কি করে? আমাদের মতো বুককিপার অ্যাকাউন্টেন্টদেরকে একটা রিপোর্ট দিয়ে দেয়। পেরোলের কাজ শেষ করে আসার পরে কি রিপোর্ট দিয়ে দেয়। এখন রিপোর্ট দেওয়ার পরে আমরা সেই রিপোর্টটাকে নিয়ে কি করি? বুককিপিং করি। আর বর্তমানে বা ভবিষ্যতে বা পূর্বে পেরোলের কাজ খুবই কম ব্যক্তিরা করে, ঠিক আছে? এটার বাজার খুবই সীমিত। যারা আমরা হাতে গোনা কয়েকজন আছি তারা পেরোলের কাজ করি, বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা কাজ করা হয় তাদের সাথে আমরা অ্যাড আছি। তো এখন পেরোলের কাজ আমাদের একেবারেই সিঙ্গেল হ্যান্ডেড আমরা পাবো না, ঠিক আছে? যদি কোনো কারণে আপনার ক্লায়েন্ট পেরোলের জন্য আপনাকে রিপোর্ট এনে দেয় তখন সেটাকে বুককিপিং কিভাবে করবেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমি একটু পেরোলে একটা ডিটেলস রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে পেরোলের ডিটেলস রিপোর্ট, ঠিক আছে? দুইজন ব্যক্তি, একটা হচ্ছে রবার্ট সি ফকনার, আরেকটা হচ্ছে জন কে সুয়ারেজ। দুইজনের টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে একটু যদি আমরা দেখি। প্রথম কলামে তো ডেসক্রিপশন দেওয়া আছে, তারপর কি পে, এই ব্যক্তিরা যত কি পেমেন্ট করছে, তাই না? পে, তারপরে হচ্ছে আওয়ার্স এবং অ্যামাউন্ট। তারপরে আসেন ডিডাকশন। ডিডাকশন মানে কি? তার মানে আর কি পেরোল বা তার যে ওয়েজেস থেকে, স্যালারি থেকে কি কি জিনিস কেটে রাখা হয়েছে সেটা কি ডিডাকশন। তারপরে এমপ্লয় পেইড ট্যাক্স মানে এই কর্মচারী যে দুজন আছে তারা কি করছে, যে ট্যাক্স গুলা দিছে সেটা এখানে দেওয়া আছে। আবার কি এমপ্লয়ার পেইড ট্যাক্স মানে যে নিয়োগ করছে তাদেরকে, তারাও কি একটা
ট্যাক্সের একটা কি অংশ দেয়। আচ্ছা, তাহলে এই যে এত ঝামেলা, এত যে রিপোর্ট, এটার জন্য আমি একটা জার্নালে একটা ফরম্যাট করে রাখছি। এই জার্নালের ফরম্যাট, একটা জার্নালে ফরম্যাট করে রাখছি। প্রথমে করা হয় হচ্ছে মান্থলি পেরোলে জার্নাল, তারপরে হচ্ছে পেমেন্ট ডেটের জন্য জার্নাল। ঠিক আছে, দুইটা। এক্সেলে করা আছে। আমি একটু দুইটা পাশাপাশি নিয়ে আপনাদেরকে বোঝাবো। ভাই যেখানেই করি, এক্সেলে করি, যেখানেই করি, একই তো জিনিসটা, তাই না? ওকে, আমি জিনিসগুলোকে মার্কিং করে করে দেখাবো, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, প্রথমে ডেবিট কি করব? দেখেন, জার্নালটা ডেবিট আমাকে কি কি করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর অনেক সময় অনেক আহ, মানে আর কি জিনিসের নাম খুঁজে পাবেন না। যেরকম হইতেছে এনসি, এসইউআই, তারপর ফুটা ট্যাক্স, ফুটা এমপ্লয়ার ট্যাক্স, এসএসই মানে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্স, তারপর এমইপি মেডিকেয়ার এমপ্লয়ার ট্যাক্স, এই সংক্রান্ত জিনিসগুলা আপনাদের অনলাইন থেকে দেখে নিতে হবে যে এগুলার ফুল অ্যাব্রিভিয়েশন কি। আর আমি একটা আমার ওই যে পেজে আমি একটা পোস্ট করছিলাম ফ্রিঞ্জ বেনিফিট, মানে একজন কর্মচারী কি কি সুবিধা পায় তার বেতনের বাইরে, সে প্রত্যেকটা সুবিধা নিয়ে আমি কি করছি একটা পোস্ট আকার আপনাদেরকে দিয়ে দিছি ইউএস এর জন্য। আপনারা যে দেখলে আপনাদের ব্রেনে কিছুটা পাবেন। আচ্ছা, সর্বপ্রথম ডেবিট কি করতে হবে? যেটা রেগুলার পেমেন্ট হয়েছে, তাই না? আমি দুইটাকে একসাথে মানে দুইজন ব্যক্তির টাকার অ্যামাউন্টকে আমি একসাথে করছি। সর্বপ্রথম কি রেগুলার পেমেন্ট, তাই তো? সে কত রেগুলার পেমেন্ট করছে দুইজনের একসাথে? ৩,১৯০ টাকা। তাহলে এটা কি নামে আসবে? স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে। তারপরে ওভার টাইম আসছে ১১১০, ওভার টাইম ডেবিট করব। তারপরে হচ্ছে ডাবল ওভার টাইম পে নাই, পেইড অফ নাই, হলিডে আছে ৩২০ ডেবিট করব। তারপরে হচ্ছে বোনাস ১৮০, বোনাস ১৮০ ডেবিট। তারপরে হচ্ছে কমিশন, কমিশন ডেবিট। মানে সোজা কথা, আপনার পে যতগুলা থাকবে টোটাল সেগুলাকে কি করবেন? ডেবিট করে দিবেন। এরপরে আসেন যে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, তাই না? আচ্ছা, মেডিকেল ইন্স্যুরেন্স, এটা একটু পরে আসি, একটু এ পাশে চলে আসি। এরপর আসেন যে এই দুইজন ব্যক্তিকে প্রতিষ্ঠানে নিয়োগ করছে মানে এমপ্লয়ার, তাদের জিনিসগুলো আমরা একটু চিন্তা করি। ফুটা এমপ্লয়ার, ফুটা এমপ্লয়ার, আপনি যদি ফুটা ট্যাক্সকে ফুটার ফুল এব্রিভিয়েশন করেন, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ট্যাক্স যেটা কে দেয়? ফুটা এমপ্লয়ার, মানে আর কি যে নিয়োগকর্তা, সে কি করে? এই ট্যাক্সটা প্রদান করে। আচ্ছা, তাহলে ফুটা এমপ্লয়ারের যে ট্যাক্সটা আছে সেটাকে কি করা হবে? ডেবিট করব। তারপরে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মানে কর্মকর্তা, সে কি করছে? সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্স দিছে। তারপরে মেডিকেয়ার, সেটাও দিল। তারপরে হচ্ছে এনসি, এনএস, এসইউআই, এটার ফুল মিনিং আপনারা বের করতে পারবেন। আমরা যদি এখানে দিই, নর্থ ক্যারোলাইনা স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ট্যাক্স। ঠিক আছে, তাহলে এটা ডেবিট করে দিলাম। তাহলে আমার ডেবিটের কাজ প্রথমে কি করলাম? প্রথমে করলাম হচ্ছে যেগুলা রেগুলার পেমেন্ট করছে, তাই তো? সেগুলাকে ডেবিট করলাম। আর কি যেগুলা এমপ্লয়ার পেমেন্ট করছে সেই প্রত্যেকটাকে ডেবিট করলাম। এইবার আসেন, তাহলে ক্রেডিট কি কি করব সেটা আমার দেখার বিষয়, তাই তো? আচ্ছা, সর্বপ্রথম যা যা ডিডাকশন করছেন, যেটা যেটা কি ডিডাকশন করছেন সেটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এই যে মেডিকেল ইন্স্যুরেন্স, দুইজনের একসাথে কত? ২১৩.৫। এই যে দেখেন, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল ২১৩.৫ ক্রেডিট করলাম। তারপরে কি?
যেগুলা কর্মচারী দিছে, ট্যাক্স দিয়ে দিছে অলরেডি। কি কি দিছে? ফেডারেল ইনকাম ট্যাক্স, তারপরে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, তারপরে হচ্ছে মেডিকেয়ার ট্যাক্স, তারপরে হচ্ছে সিএ ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে এনসি ইনকাম ট্যাক্স। প্রত্যেকটা কি করলো সে? ক্রেডিট করে দিল। এরপরে আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভাবে বসেন না, ঠিক আছে? তারপরে এবার কর্মকর্তা যেগুলা দিছে সেগুলাকে আপনি কি করছেন? প্রথমে ডেবিট করে দিছেন, কিন্তু এক্স্যাক্টলি সেগুলা কি একটা লাইবিলিটি। এই জন্য এগুলা প্রত্যেকটাকে কি আবার লাইবিলিটি সৃষ্টি করতে হবে। এই যে দেখেন, ফুড এমপ্লয়ার ট্যাক্স, তারপর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, তারপরে হচ্ছে মেডিকেয়ার ট্যাক্স, এনএসইউ এমপ্লয়ার ট্যাক্স। আর বাকি এই যে ডেবিট ক্রেডিটের যে পার্থক্যটা, সেটা কি হবে? স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল নামে। নর্মালি কি হয়? স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট হয়, তাই না? যখন আমরা পেরোলের ক্ষেত্রে হিসাব করব। কিন্তু ঝামেলা কি করছে? ঝামেলা এখানে হয়েছে, কিছু এমপ্লয়ার দিছে, সেগুলাকে ডেবিট করতে হয়েছে। তারপরে কিছু ডিডাকশন হয়েছিল, সেগুলাকে ক্রেডিট করতে হয়েছে। আর যেগুলা এমপ্লয় নিজে দিয়ে দিছে, পকেট থেকে পরিশোধ করে দিছে, সেগুলাকে ক্রেডিট করে দিছে। এই সম্পূর্ণ জিনিস নিয়ে আপনারা কি করবেন? হ্যাঁ, আমি এটাকে সামারাইজ করে দিছি আপনাদের সুবিধার্থে। যত ধরনের আপনার রিপোর্ট আসুক না কেন, এই জার্নাল দিয়ে আপনি দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা দিবেন হচ্ছে মান্থ এন্ডে, মানে মাসের শেষে আপনারা এই জার্নালটা দিবেন। এরপরে যখন আপনি পেমেন্ট করতে যাবেন, পেমেন্টের সময় কি একটা পেমেন্ট কি হবে? স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট, আর কি ব্যাংক বা ক্যাশ ক্রেডিট হবে। কত টাকা? এই যে ৩,৫৫৮.২৭ টাকা। হ্যাঁ, ব্যাংকের থেকে। এরপরে আসেন, যতগুলা পেয়েবল করছেন না, এবার পেয়েবল গুলাকেও কি শেষ করে দিতে হবে না আপনার? এই জন্য সবগুলো পেয়েবলকে ডেবিট করে দিছেন, আর ব্যাংকটাকে ক্রেডিট করে দিছেন। এখন আপনি চাইলে দুইটাকে একবারেও দিতে পারেন, বাট দুইটা দুইবারে হয়, এই জন্য দুইবার সিচুয়েশনটা আমি ঘটাইছি। হ্যাঁ, ঠিক আছে? এইভাবে করে আপনারা পেরোলে জার্নালটা দিতে পারেন। তাহলে পেরোলের জিনিসটা বুঝতে পারছেন? পেরোল কেন আমাদেরকে দিয়ে তারা করাবে না? কারণ পেরোলের কাজ, হ্যাঁ, এর মাধ্যমে করা যাবে না? কি মাধ্যমে করা যাবে না? যদি এমপ্লয়ারের সাথে আছে এটা ক্লায়েন্ট আমাকে রিপোর্ট দিছে, সেই রিপোর্টটাকে আমি বুক কিপিং করে দিছি, তাই না? সেই রিপোর্টের বুক কিপিং করে দিছি, এতটুকু পর্যন্ত আপনার কাজ। এটা হয়তো জার্নাল বলে দিতে পারে হ্যাঁ, যে জার্নালটা কি হবে। এটা আছে। আমি রিপোর্ট সহ দিয়ে দিচ্ছি আপনাদের, যাতে রিপোর্টটাও আপনারা বসে থেকে, বাসায় বসে থেকে একটু রিসার্চ করতে পারেন যে রিপোর্টে কি বলা আছে। রিপোর্ট প্লাস এই যে আমার ফাইলের ভিতরে দুইটাই আছে, রিপোর্ট আর হইতেছে জার্নাল, দুইটাই। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ।